নদী তুমি বহু বয়ে চিরকাল, তোমার স্রোতে মিশে যায় সব কিছুই নিত্য নতুন। তোমার জলে খেলে যায় প্রতিটি ঢেউয়ের গল্প, তোমার তীরে বসে থাকে হাজারো স্মৃতি জমা। ও নদী তোমার স্রোতকে ভালোবাসি, তোমার রূপে মুগ্ধ হই, তোমার কণ্ঠে সুর পাই। তুমি বহুমান জীবন, তুমি মুক্তির গান, তোমার বুকে ভাসতে চাই স্বপ্নের পাল তুলে। তোমার তীর ধরে হাঁটি। বিশ্বের সবচেয়ে বেশি নদী আছে বাংলাদেশে, সে কারণে বাংলাদেশকে বলা হয় নদীমাতৃক দেশ। আয়তনের দিক থেকে বিশ্বের প্রায় ২০০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৪তম। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের সমান একটি দেশ কিভাবে বিশ্বের সবচেয়ে বেশি নদী ধারণ করে আছে তা সত্যিই বিস্ময়কর। ও নদী তোমার স্রোতকে ভালোবাসি, তোমার রূপে মুগ্ধ হই, তোমার কণ্ঠে সুর পাই। তুমি বহুমান জীবন, তুমি মুক্তির গান, তোমার বুকে ভাসতে চাই স্বপ্নের পাল তুলে। প্রতি বছর সেপ্টেম্বরের ৪র্থ রবিবার নদী দিবস উদযাপন করা হয়। গত বছর ২০২৩ সালে জাতীয় নদী রক্ষা কমিশন বাংলাদেশের নদ নদীর সংখ্যা প্রকাশ করেছে। কমিশনের তথ্যমতে বাংলাদেশে ১,০০০-এরও বেশি নদ নদী আছে। এসব নদ নদীর আবার বিভিন্ন শাখা উপশাখাও রয়েছে। ১,৪৭,০০০ বর্গ কিলোমিটার আয়তনের এই দেশের মধ্য দিয়ে প্রবাহিত নদীর মোট দৈর্ঘ্য ২২,১৫৫ কিলোমিটার। বাংলাদেশের প্রতিটি এলাকা জুড়েই রয়েছে ছোট বড় বিভিন্ন নদী, যা বাংলাদেশের মোট আয়তনের একটি বড় অংশ জুড়ে প্রবাহিত হয়। বাংলাদেশের রাজধানীও এর নদীমাতৃক চেহারার ব্যতিক্রম নয়। পৃথিবীর অধিকাংশ বিখ্যাত শহরই নদীর তীরে গড়ে উঠেছে। লন্ডন যেমন টেমস নদীর তীরে অবস্থিত, প্যারিস যেমন সিন নদীর তীরে, ঢাকাও তেমনি বুড়িগঙ্গার তীরে অবস্থিত। বুড়িগঙ্গাই ঢাকার সবচেয়ে পুরনো এবং গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক। বর্তমানে ঢাকার চারপাশে ৫টি নদী রয়েছে: বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষ্যা এবং ধলেশ্বরী। ঢাকার চারপাশে থাকা ৫টি নদী কোনো না কোনোভাবে একটির সাথে আরেকটি সংযুক্ত। তুমি বহুমান জীবন, তুমি মুক্তির গান, তোমার বুকে ভাসতে চাই স্বপ্নের পাল তুলে। বুড়িগঙ্গার তীরে বসতি শুরু হয় হাজার বছর আগে থেকে। সেই বসতি বাড়তে বাড়তে একসময় নগরে রূপ নেয়। আজ থেকে ৪০০ বছর আগে মুঘল আমলে ঢাকা এই অঞ্চলের রাজধানী হয়। তখন থেকেই এই শহরে ব্যবসা বাণিজ্য বাড়তে থাকে। একসময় বুড়িগঙ্গা দিয়েই মসলিনের মতো পণ্য সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছিল। ঢাকার কদর বেড়ে যাওয়ায় আশেপাশের অঞ্চল থেকে প্রচুর মানুষ এখানে এসে বসতি শুরু করে। সেই থেকে এই নগরী একটু একটু করে অনেক বড় হয়েছে। বর্তমানে ঢাকা বিশ্বের ৪র্থ জনবহুল শহর। শুধু তাই নয়, এটি বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ নগর অঞ্চল। ২.৫ কোটিরও বেশি লোক বসবাস করে এই শহরে। শহরের ধারণ ক্ষমতার তুলনায় অতিরিক্ত মানুষ থাকার কারণে ঢাকা বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানেও নেমেছে। যেসব কারণে বিশ্বের বাসযোগ্য শহরের তালিকায় ঢাকা তলানিতে নেমেছে, তার অন্যতম একটি কারণ নদী দূষণ। জনবসতি বাড়ার সাথে নদী দূষণ বেড়েছে সমান তালে। দূষণ এবং দখলে ঢাকার ৫টি নদী এখন মৃত্যুশয্যায়। বর্ষাকালে নদীগুলোর শরীরে কিছুটা প্রাণ ফিরে এলেও শুষ্ক মৌসুমে নদীগুলো সম্পূর্ণ মরে যায়। পরিবেশবিদেরা ঢাকার আশেপাশের সমস্ত নদীকে বায়োলজিক্যালি ডেড বা জৈবিকভাবে মৃত ঘোষণা করেছে, কারণ এসব নদীতে এখন আর কোনো মাছ নেই।
বুড়িগঙ্গার তীর ছিল ঢাকা শহরের সবচেয়ে মনোরম জায়গা। অতীতে এই শহরের ধনাঢ্যরা তাদের বাসভবনের জন্য বুড়িগঙ্গার তীরকেই বেছে নিয়েছিলেন। সে সময়কার অভিজাত বাড়ি ও ভবনগুলো বুড়িগঙ্গার দিকে মুখ করা ছিল। যেহেতু নদীগুলো ছিল পানি সরবরাহের প্রধান উৎস এবং এদেশের নদীপথই যোগাযোগের প্রধানতম মাধ্যম, তাই নদী তীরবর্তী স্থানসমূহ অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে বিবেচিত হতো। বর্ষাকালে বুড়িগঙ্গা যখন পানিতে টইটুম্বুর হয়ে উঠত, তখন দূর থেকে ঢাকাকে ভেনিসের মতো মনে হতো। সে সময় বড় বড় বাণিজ্য জাহাজও বুড়িগঙ্গায় আসত। কবি কৃষ্ণচন্দ্র মজুমদার বুড়িগঙ্গা তীরের মনোরম পরিবেশের বর্ণনা দিতে গিয়ে লিখেছেন, সমালয় সন্নিহিত বুড়িগঙ্গা প্রবাহিত, বান্দা ঘাট শোভিত যাহাতে, সেখানে বসিয়ে গিয়া জুড়ায় সন্তপ্ত হিয়া, সলিল শিখরসিক্ত রাতে। অতীতে বুড়িগঙ্গা অনেক প্রশস্ত নদী ছিল। সময়ের সাথে সাথে পলি আর ময়লা আবর্জনার কারণে বুড়িগঙ্গা নদীটি অপ্রশস্ত হয়ে যায়। পুরনো নথিপত্র ঘেঁটে দেখা যায় বিগত ২০০ বছর ধরে এই নদী দূষণের শিকার হচ্ছে। ইতিহাস বলছে ঢাকা শহরের ময়লার কারণেই বুড়িগঙ্গা তার প্রাণ হারিয়েছে। মুনতাসির মামুনের ঢাকা স্মৃতিবিস্মৃতির নগরী বইতে তিনি উল্লেখ করেছেন, ঢাকা ছিল অত্যন্ত অপরিচ্ছন্ন নোংরা নগরী। শহর ছিল নদী ঘেঁষে, ফলে বুড়িগঙ্গা দূষিত হতে থাকে। বুড়িগঙ্গায় ১ মাইল দূর থেকে ঢাকার ময়লাগন্ধ নাকে আসত। ১৮৬৬ সালে ঢাকার সিভিল সার্জন ডাক্তার বিটসন ও কমিশনার বুড়িগঙ্গার দূষণের কারণ অনুসন্ধান করেছিলেন। তৎকালীন সময়ের পত্রিকার রিপোর্ট থেকে জানা যায়, ময়লা আবর্জনা ও নানা গলিত পদার্থের কারণে বুড়িগঙ্গার মুখ প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল এবং নদীতে অতি অল্প পরিমাণ জল প্রবাহিত হবার কারণে এর দূষণের মাত্রাও দিন দিন বাড়ছিল। ১৮৯৬ সালের আরেকটি সংবাদপত্রের খবরে দেখা যায়, বুড়িগঙ্গায় চর পড়ে এর গতিপথ বন্ধ হয়ে যাচ্ছিল। সে সময় নবাব আহসানুল্লাহ বুড়িগঙ্গা থেকে তুরাগ নদী পর্যন্ত নদীপথের নাব্যতা সৃষ্টির জন্য ১৫,০০০ টাকা খরচ করে ড্রেজিং করিয়েছিলেন। যদিও নবাবের বুড়িগঙ্গা তীরবর্তী প্রাসাদ থেকে বেগুনবাড়িতে অবস্থিত তার বাগানবাড়িতে যাবার নৌপথ স্টিমার চলার উপযোগী করাই এর মূল উদ্দেশ্য ছিল। বর্তমানেও বুড়িগঙ্গা কেন্দ্রিক দুর্দশার চিত্র একই রকম। এখনও ঢাকা শহরের যাবতীয় বর্জ্য বুড়িগঙ্গায় গিয়ে মিশছে। নদীর পানি দূষণ তো আছেই, সেই সাথে বায়ু দূষণ, শব্দ দূষণ সহ এমন কোনো দূষণ নেই যা বুড়িগঙ্গার তীরে ঘটছে না। সেই সাথে নদী দখল, নদীর ২ তীরে অপরিকল্পিত, অননুমোদিত ও অবৈধ স্থাপনা গড়ে তোলা এবং নদীর তীরকে ভাগাড় হিসেবে ব্যবহার করার ফলে বুড়িগঙ্গা দূষণের শিকার হওয়ার পাশাপাশি সংকুচিত হয়ে পড়েছে। বুড়িগঙ্গার জায়গা অবৈধভাবে দখল করে ৩৫টি বস্তি গড়ে তোলা হয়েছে। বিভিন্ন রকমের ২০টি আড়ত বসানো হয়েছে। এর বাইরে ১৬টি ডকইয়ার্ড, ২৩টি কারখানা ও মার্কেট এবং ৭টি মসজিদ ও মাদ্রাসা নদীর জায়গার উপর গড়ে তোলা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের জরিপ অনুযায়ী নদী দূষণের শতকরা ৮৮% কারণই হল বর্জ্য। পানিতে জলজ প্রাণী বেঁচে থাকার জন্য প্রতি লিটারে ৬ মিলিগ্রাম দ্রবীভূত অক্সিজেন দরকার হয়। বুড়িগঙ্গায় আছে ৩ বা তারও কম মিলিগ্রাম। পরিবেশ অধিদপ্তরের ১৯৮৪ সাল থেকে শুরু হওয়া জরিপে দেখা যায়, বুড়িগঙ্গার পানিতে অক্সিজেনের পরিমাণ দিন দিন শুধু কমছে। অথচ আগে একটা সময় নদী তীরবর্তী মানুষ এই নদীর পানি পান করত। এখন পান করা তো দূরের কথা, এই পানি ছুঁয়ে দেখারও যোগ্য নয়। শীতকালের শুষ্ক মৌসুমে বুড়িগঙ্গার পানির রং হয়ে যায় কুচকুচে কালো। বর্ষাকালে পানি বৃদ্ধির সাথে সাথে এর রং কিছুটা পরিবর্তন হলেও দূষণের মাত্রা কমে না। কিন্তু তবুও স্থানীয় শিশু কিশোরেরা বর্ষাকালে নদীর পানিতে গোসলের আনন্দ থেকে বঞ্চিত হতে চায় না। একটা সময় বুড়িগঙ্গা দূষণের অন্যতম উৎস ছিল হাজারীবাগের ট্যানারি শিল্প। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী প্রতিদিন হাজারীবাগ থেকে ১৫,৮০০ ঘনমিটার এবং অন্যান্য অঞ্চল থেকে ২,৭০০ ঘনমিটার দূষিত তরল বর্জ্য সরাসরি বুড়িগঙ্গার পানিতে মিশত।
বুড়িগঙ্গাকে বাঁচাতে ১ দশকেরও বেশি সময় ধরে চেষ্টার পর ঢাকার ট্যানারিগুলো হাজারীবাগ থেকে সরিয়ে সাভারের হেমায়েতপুরের ট্যানারি শিল্প পার্কে স্থানান্তর করা হয়। কিন্তু এই শিল্পাঞ্চলের সাধারণ বর্জ্য শোধনাগার পূর্ণাঙ্গ না হওয়ায় বুড়িগঙ্গার বদলে এখন ধলেশ্বরী মরণাপন্ন হচ্ছে। ধলেশ্বরী যমুনার একটি শাখা নদী, কিন্তু প্রাচীনকালে এটি সম্ভবত পদ্মা নদীর মূলধারা ছিল। একে গঙ্গা নদীর শাখা হিসেবেও বিবেচনা করা হতো। বর্তমান বুড়িগঙ্গা এই ধলেশ্বরীরই একটি শাখা। বুড়িগঙ্গা দুদিকে প্রায় ২৫ মাইল পর্যন্ত প্রবাহিত হওয়ার পর আবারও ধলেশ্বরীর সঙ্গেই মিলিত হয়েছে। ধলেশ্বরী ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ এবং মুন্সিগঞ্জ জেলার উপর দিয়ে প্রবাহিত একটি নদী। ধলেশ্বরী এবং বুড়িগঙ্গা মূলত ব্রহ্মপুত্র নদের জল নির্গমনের প্রধান পথ। ধলেশ্বরীর সঙ্গে আরেকটি মাঝারি ধরনের নদীর সংযোগ রয়েছে, এর নাম বংশী। জামালপুরের দিকে বংশী নদীর উৎপত্তি হয়ে এটি দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হয়ে সাভারের নিকট ধলেশ্বরীর সঙ্গে মিলিত হয়েছে। একসময় এই নদীতে চলত বড় বড় বাণিজ্যিক জাহাজ আর পালতোলা নৌকা, কিন্তু এখন শুষ্ক মৌসুমে এই নদী শুকিয়ে মরা খালে পরিণত হয় এবং এর বেশ কিছু জায়গায় বিশাল বিশাল চর পড়ে। নদীর গভীরতা না থাকায় বর্ষা মৌসুমে নদীর তীরে ব্যাপক ভাঙন দেখা যায়। এই নদীর আশেপাশের কৃষিজমি পানির অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সে কারণে এর তীরবর্তী অঞ্চলগুলোর কৃষিকাজের ধরন অনেকটাই বদলে গেছে। লাভজনক হওয়ার কারণে ধলেশ্বরী তীরবর্তী জমিগুলোতে তামাক চাষের মাত্রা বেড়েই চলেছে। তামাক চাষে অতিরিক্ত রাসায়নিক ও বিষ ব্যবহার করার কারণে জলজ প্রাণী মারা যাচ্ছে। দখল, দূষণ এবং উজান থেকে আসা পলিমাটিতে ভরাট হওয়ায় ধলেশ্বরী এখন মৃতপ্রায়। বেশিরভাগ এলাকায় এই নদী এখন ক্ষীণ ধারায় প্রবাহিত হচ্ছে। কোনো কোনো অংশে এই নদী একেবারে শুকিয়েও গেছে। ধলেশ্বরী নদীর অকাল মৃত্যুর জন্য দায়ী যমুনা সেতুও। ৯০-এর দশকে যমুনা নদীর উপর সেতু তৈরির সময় ধলেশ্বরীর গতিপথ পরিবর্তন করার প্রবণতাকে ঝুঁকি হিসেবে উল্লেখ করে ধলেশ্বরীর চ্যানেলটি পাথর ফেলে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়, আর তাতেই ধলেশ্বরীর মেরুদণ্ড ভেঙে পড়ে। ধলেশ্বরী হারিয়ে ফেলে তার ঐতিহ্য। ধলেশ্বরী যমুনা নদী থেকে উৎপন্ন হয়ে দক্ষিণে প্রবাহিত হয়ে মেঘনা নদীর সাথে মিশেছে। এই নদীটি নারায়ণগঞ্জের কাছে গিয়ে শীতলক্ষ্যা নদীর সাথেও মিলিত হয়েছে। শীতলক্ষ্যা ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর এবং নরসিংদী জেলার উপর দিয়ে প্রবাহিত একটি নদী। এই নদীটি ব্রহ্মপুত্র নদের একটি শাখা নদী। বাংলাদেশের এককালীন বিখ্যাত মসলিন শিল্প শীতলক্ষ্যা নদীর উভয় তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল। বর্তমানেও নদীর উভয় তীরে প্রচুর পরিমাণে ভারী শিল্প কারখানা রয়েছে। অতীতে পৃথিবীর বৃহত্তম পাটকল আদমজী জুট মিলও শীতলক্ষ্যার তীরেই অবস্থিত ছিল। এই নদীর তীরে ৩টি তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে। বাংলাদেশের অন্যতম নদীবন্দর নারায়ণগঞ্জ বন্দর ও নারায়ণগঞ্জ শহর এই নদীর তীরেই অবস্থিত। শীতলক্ষ্যা তার পানির স্বচ্ছতা এবং শীতলতার জন্য একসময় বিখ্যাত ছিল, আর বর্তমানে দূষণে কালো হয়ে যাওয়া পানি এবং দুর্গন্ধই শীতলক্ষ্যার প্রধান পরিচয়ে পরিণত হয়েছে। পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে উৎপত্তি হওয়া এই নদীটি সারা বছরই নৌ চলাচলের উপযোগী থাকে, কিন্তু এই নদীর পানি এখন এতটাই দূষিত যে সেখানে জলজ প্রাণের অস্তিত্ব মারাত্মক সংকটে। এই নদীতে সহনীয় মাত্রার অক্সিজেন না থাকার কারণে জলজ প্রাণীরা এখানে আর বাঁচতে পারে না। খোদ পরিবেশ অধিদপ্তর একে মৃত নদী হিসেবে ঘোষণা করেছে। শীতলক্ষ্যার মৃত্যুর জন্য প্রধানত দায়ী এর আশেপাশে গড়ে ওঠা কলকারখানার শিল্পবর্জ্য। পরিবেশ অধিদপ্তরের তথ্যমতে শীতলক্ষ্যার তীরে ২,২০০টিরও বেশি শিল্প কারখানা রয়েছে, কিন্তু এর মধ্যে মাত্র ২১৮টি কারখানার নিজস্ব বর্জ্য পরিশোধনাগার আছে, যার আবার অধিকাংশই কোনো কাজের নয়। গোটা নদীটাই যেন কারখানাগুলোর খোলা নর্দমা। সেই সাথে নারায়ণগঞ্জ শহরের বাসাবাড়িতে ব্যবহৃত ময়লা পানি নর্দমার মাধ্যমে শীতলক্ষ্যার বুকে এসেই পতিত হয়। নদীতে মাছের অভাবে স্থানীয় জেলেরা কর্মহীন হয়ে পড়েছেন। দূষিত জল আশেপাশের মানুষদের স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে। বর্তমানে শীতলক্ষ্যার সবচেয়ে বড় অসুবিধা এর তীব্র দুর্গন্ধ।
শুধু নদীর উপর দিয়ে চলাচল করা নৌকার যাত্রীরাই নয়, আশেপাশের অঞ্চলের বহুতল ভবনের বাসিন্দারাও এই নদীর পানির গন্ধে দুঃসহ জীবনযাপন করেন। শীতলক্ষ্যার সাথে মিলিত হওয়া ঢাকার আরেকটি নদী হল বালু নদী। বর্ষা মৌসুমে বালু নদী শীতলক্ষ্যা ও তুরাগের পানি বহন করে। এই নদীর গুরুত্ব হচ্ছে এটি স্থানীয় পানি নিষ্ক্রমণ এবং নৌ পরিবহন অব্যাহত রাখতে সহায়তা করে। বালু নদীর অববাহিকায় প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হলেও এর তীরবর্তী অঞ্চল বা অববাহিকা এলাকা কয়েক ঘন্টার মধ্যে আবারও শুকিয়ে যায়। সরকারি পৃষ্ঠপোষকতা এবং অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের সময়মতো নদী ড্রেজিং প্রকল্প বাস্তবায়নের অভাবে বালু নদীটি বর্তমানে মরা নদীতে পরিণত হয়েছে। প্রচণ্ড খরস্রোতা এই নদীটিতে প্রতিবছর ৬ থেকে ৭ মাসই পানিশূন্যতা বিরাজ করে। আশেপাশের কলকারখানা থেকে আসা বর্জ্যের কারণে বালু নদীর পানি অত্যন্ত বিষাক্ত হয়ে গেছে। কলকারখানা থেকে আসা বিভিন্ন রাসায়নিক দ্রব্যাদির কারণে এই নদীর তলদেশে তৈরি হয়েছে মিথেনের স্তর, যার ফলে ঢাকার আশেপাশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দূষিত পানি তৈরি হয়েছে বালু নদীতে। এই বালু নদী টঙ্গী খালের মাধ্যমে তুরাগ নদীর সাথে মিলিত হয়েছে। তুরাগ নদীর প্রবাহ সারা বছরই চালু থাকে। জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত এর পানির প্রবাহ থাকে কিছুটা কম, কিন্তু বর্ষা মৌসুমে এর পানির প্রবাহ অনেক বেড়ে যায়। তুরাগ নদী গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় প্রবাহমান বংশী নদী থেকে উৎপন্ন হয়ে ঢাকা জেলার সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নে এসে দুটি ধারায় বিভক্ত হয়েছে। একটি অংশ আবারও বংশী নদীতেই ফিরে গেছে এবং এর মূল শাখাটি আমিনবাজার হয়ে বুড়িগঙ্গা নদীতে পতিত হয়েছে। একসময় তুরাগ নদীতে প্রচুর মাছ পাওয়া যেত, কিন্তু বর্তমানে তীব্র দূষণের কারণে এই নদীর জীববৈচিত্র্য বিলুপ্তির দ্বারপ্রান্তে। এর আশেপাশে বেশ কিছু ময়লা ফেলার ডাম্পিং স্টেশন গড়ে ওঠার কারণে তুরাগের পানিও ঢাকা শহরের নর্দমার বর্ধিত সংস্করণে পরিণত হয়েছে। সেই সাথে নদীকেন্দ্রিক অবৈধ দখলদারি তো আছেই, যা নদীর গতিপথকে বিভিন্ন জায়গায় সংকুচিত করে ফেলেছে। সরকারি এক গবেষণার তথ্য বলছে, বুড়িগঙ্গা নদীর ২৩৭টি পয়েন্ট দিয়ে গৃহস্থালী ও শিল্পবর্জ্য এবং ২৫১টি পয়েন্ট দিয়ে পয়ঃবর্জ্য সরাসরি নদীতে পড়ছে। তুরাগের ৮৪টি পয়েন্ট দিয়ে কঠিন বর্জ্য এবং ৪৮টি পয়েন্ট দিয়ে পয়ঃবর্জ্য এবং বালু নদের ৩২টি পয়েন্ট দিয়ে কঠিন বর্জ্য এবং ১০টি পয়েন্ট দিয়ে পয়ঃবর্জ্য সরাসরি নদীতে পড়ছে। সে কারণে প্রত্যেকটি নদীর ভাগ্যই একই ধরনের পরিণতি বরণ করেছে। তুমি বহুমান জীবন, তুমি মুক্তির গান, তোমার বুকে ভাসতে চাই স্বপ্নের পাল তুলে। বাংলাদেশের নদীর শোচনীয় অবস্থার অন্যতম কারণ হল নদী দখল। ১৯৮০-র দশকের মাঝামাঝি সময় থেকে ব্যাপক আকারে নদী দখলের প্রক্রিয়া শুরু হয়। ৯০-এর দশকের রাজনৈতিক প্রভাবশালীরা নদী দখলের সঙ্গে যুক্ত হবার পর নদী দখল অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে। শুধু রাজনৈতিক ব্যক্তিরাই নয়, সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজের প্রভাবশালী ব্যক্তি, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, এমনকি বহু সরকারি প্রতিষ্ঠানও নদী দখলের সাথে সরাসরি সম্পৃক্ত। নদী রক্ষার দায়িত্বে থাকা সরকারি সংস্থাগুলোর সঙ্গে নদী দখলদারদের যোগসাজশ রয়েছে বলেও অভিযোগ পাওয়া যায়। পরিবেশবিদরা বলছেন, সরকারি প্রশাসন যন্ত্রের সাথে নদীখেকোদের অবৈধ গভীর সখ্য থাকার কারণে নদীর হারানো জায়গা উদ্ধারের অভিযানে আশানুরূপ সাফল্য পাওয়া যায় না। দেশের ৫৩টি জেলায় ১০,০০০-এরও বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠান নদী দখল করে গড়ে তুলেছে কলকারখানাসহ নানা ধরনের অবকাঠামো। জেলায় জেলায় এদের একটি তালিকা তৈরি করা হয়েছিল এবং বাংলাদেশ হাইকোর্টের একটি নির্দেশ অনুযায়ী নদী দখলকারীরা কোনো নির্বাচনে অংশগ্রহণ এবং ব্যাংক ঋণ পেতে অযোগ্য হিসেবে বিবেচিত হবে। নদী রক্ষায় প্রতিরোধমূলক পদক্ষেপ হিসেবে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় ব্যাংকের প্রতি এই নির্দেশনা দিয়েছিল হাইকোর্ট। ২০০৯ সালের ২৫ জুন হাইকোর্টের একটি বেঞ্চ ঢাকার চারপাশে থাকা ৪টি নদীকে দখলমুক্ত করে আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য ১২ দফা নির্দেশনা প্রদান করেন, যার মধ্যে ভরাট হওয়া নদী খনন করা, নদীতীর রক্ষায় বাঁধ নির্মাণ করা, নদীর সীমানা নির্ধারণ করতে পিলার স্থাপন
এবং নদীর দুই পারে 52 কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ করার মতো আদেশ ছিল। সেই সাথে ঢাকার নদীগুলোকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করা হয়। 7টি প্রভাবশালী প্রতিষ্ঠান হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে সেই প্রকল্প আটকে দেয়। তার পরের বছর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেই আবেদন খারিজ করে দেয়। এরপর থেকে নদীগুলোকে সম্পূর্ণ দখলমুক্ত করে আবারও আগের অবস্থায় ফিরিয়ে আনার বিষয়টি সম্পূর্ণ সরকারের সদিচ্ছার উপর নির্ভর করছিল। সরকার অবশ্য নদী রক্ষার জন্য কিছু কাজ শুরু করেছে, তবে সেসব কাজের এতটাই ধীরগতি যে হাইকোর্টের আদেশ সম্পূর্ণ বাস্তবায়ন হতে কত বছর সময় লাগবে তা কেউ জানে না। শুধু ঢাকা নয়, সারা দেশেই দখলের কারণে নদীগুলোর অবস্থা একই রকম শোচনীয়। সবচেয়ে খারাপ অবস্থা শহর অঞ্চলগুলোতে। তাই বিশেষজ্ঞরা মনে করেন নদী দখলমুক্ত করতে রাজনৈতিক সদিচ্ছা অত্যন্ত জরুরি। পানি সম্পদ বিশেষজ্ঞরা বলছেন, সরকার হাইকোর্টের দেওয়া আদেশ মেনে নদী উদ্ধার প্রকল্প বাস্তবায়ন করতে না পারলে ঢাকার চারপাশের নদীগুলো সংকুচিত হতে হতে অদূর ভবিষ্যতে সম্পূর্ণ বিলীন হয়ে যাবে। ঠিক এই প্রক্রিয়ার মধ্য দিয়েই ঢাকার মানচিত্র থেকে টঙ্গী খাল হারিয়ে গেছে। বাংলাদেশের মোট জিডিপির ৩৫% আসে ঢাকা থেকে। ২০৫০ সালে বাংলাদেশের রাজধানী ঢাকা বিশ্বের তৃতীয় বৃহৎ শহরে পরিণত হবে। গত 2 দশক ধরে একের পর এক নানা ধরনের প্রকল্প গ্রহণ করেও বুড়িগঙ্গাকে বাঁচানো সম্ভব হয়নি। নদীকে বাঁচাতে ২০২৩ সালে সরকার আমব্রেলা ইনভেস্টমেন্ট প্ল্যান ঢাকা রিভার্স নামে একটি মহাপ্রকল্প গ্রহণ করেছিল। বাংলাদেশ সরকারের জন্য এই আমব্রেলা ইনভেস্টমেন্ট প্ল্যান প্রস্তুত করেছে বিশ্বব্যাংক। এই প্রকল্পের অধীনে ধাপে ধাপে বাস্তবায়িত 40টি উপপ্রকল্পের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে ঢাকার সবগুলো নদীকে পুনরুজ্জীবিত করার সিদ্ধান্ত নেওয়া হয়, যার ব্যয় ধরা হয়েছে $20 বিলিয়ন। আগামী 5 বছরে এই প্রকল্পে প্রতিবছর $4 বিলিয়ন খরচ হবে। নদী দূষণ বন্ধে আমরা যদি কোনো পদক্ষেপ না নেই তাহলে ক্ষতি হবে এর চেয়েও অনেক বেশি। বিশ্বব্যাংকের করা সমীক্ষা থেকে জানা যায়, আগামী 20 বছরে জনস্বাস্থ্য, পরিবেশগত ও অর্থনৈতিকভাবে $51 বিলিয়ন ক্ষতি হবে। ঢাকায় গৃহস্থালী বর্জ্য ব্যবস্থাপনা করে থাকে সিটি কর্পোরেশন এবং পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ঢাকা ওয়াসা। এই দুই প্রতিষ্ঠান বিভিন্ন সময় নানা ধরনের পদক্ষেপ নিলেও তেমন কোনো দৃশ্যমান সুফল মেলেনি। বিশ্বব্যাংকের প্রতিবেদনে ঢাকার নদীগুলোর পানির মানকে খুবই খারাপ বলে উল্লেখ করা হয়েছে। 30 থেকে 40% নদী দূষণের জন্য দায়ী বাসাবাড়ির বর্জ্য পানি, আর বাকি 50 থেকে 60% জন্য দায়ী শিল্প কারখানাগুলো। নদী দূষণের আরেক বিপজ্জনক উৎস হাসপাতালের বর্জ্য। ঢাকার বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান দিনে 200 টনেরও বেশি কঠিন ও তরল বর্জ্য উৎপন্ন করে। নগরীর মাত্র 20% এলাকা বিদ্যমান সুয়ারেজ নেটওয়ার্কের আওতায় রয়েছে, আর বাকি যত অপরিশোধিত বর্জ্য আছে তার সবই যায় ঢাকার আশেপাশের নদীগুলোতে। শিল্প কারখানা থেকে ঢাকার পানি দূষণের প্রধান দুটি খাত হল টেক্সটাইল ও চামড়া শিল্প। রাসায়নিক ও ঔষধ শিল্পও তার সাথে দূষণে ভূমিকা রাখছে। 2017 সালে 1000 কোটি টাকা ব্যয় করে হাজারীবাগ থেকে ট্যানারিগুলোকে স্থানান্তর করা হয়। গত 2 দশকে আরও 5টি প্রকল্পের মাধ্যমে ব্যয় করা হয়েছে প্রায় 3000 কোটি টাকা। তারপরও বুড়িগঙ্গার পানিতে মাছের শ্বাস নেওয়ার মতো দরকারি অক্সিজেন নেই। বুড়িগঙ্গার দূষিত জলের চেহারা দেখে অনেকেই হয়তো বলবেন, এই নদী আবার জীবিত করা কিছুতেই সম্ভব নয়। কিন্তু সত্যিকার অর্থে সকল অংশীজনের আন্তরিক প্রচেষ্টা থাকলে মরা নদীকেও আবারও সচল করা সম্ভব। এশীয় উন্নয়ন ব্যাংক ফিলিপাইনের ম্যানিলার প্যাসিগ নদীকে পুনরুজ্জীবিত করার প্রকল্পে অংশীদার হয়েছিল। তারা তাদের সেই অভিজ্ঞতা থেকে বাংলাদেশকে জানিয়েছে, ঢাকার নদীগুলোকে পুনরুজ্জীবিত করার উদ্যোগগুলো কেন বারবার ব্যর্থ হয়। তারা ফিলিপাইনের ম্যানিলার প্যাসিগ নদীকে পূর্বাবস্থায় ফেরানোর উদ্যোগগুলো বিশ্লেষণ করেছেন।
প্রথম দিকে ফিলিপাইনের নদীটি রক্ষার উদ্দেশ্যে খুবই স্বল্পস্থায়ী পরিকল্পনা নেওয়া হতো। পরে ১৯৯১ সালে নদী রক্ষার সকল কার্যক্রম রিভার কমিশন নামে একটি একক কর্তৃপক্ষের হাতে ছেড়ে দেওয়া হয়। এরপর থেকেই নদীর অবস্থা ভালো হতে শুরু করে। আগের প্রচেষ্টাগুলো ব্যর্থ হয়েছিল, কারণ যারা নদী দূষণমুক্ত করতে চেয়েছিল তারা শুধু নদীর দিকেই মনোযোগ দিচ্ছিল। কিন্তু শহরের যে সমস্ত বিষয়ের কারণে নদীর পানির মানের অবনতি ঘটে, সে সমস্ত বিষয়ের দিকে কেউই মনোযোগ দেয়নি। ঢাকার ক্ষেত্রেও বিষয়টি একই রকম। বিশ্বব্যাংকের জরিপের ফলাফলে 4টি অগ্রাধিকারকে তালিকাভুক্ত করা হয়েছে। এর মধ্যে প্রথমটির আওতায় রয়েছে 4টি বিনিয়োগ প্রকল্প: ঢাকা রিভার্স ইকোলজিক্যাল রেস্টোরেশন প্রজেক্ট, ঢাকা স্যানিটেশন ইমপ্রুভমেন্ট প্রজেক্ট, বাংলাদেশ এনভায়রনমেন্টাল সাস্টেইনেবিলিটি অ্যান্ড ট্রান্সফরমেশন প্রজেক্ট এবং এক্সেলারেশন অফ ঢাকা সুয়ারেজ মাস্টার প্ল্যান। এর মধ্যে ঢাকা রিভার্স ইকোলজিক্যাল রেস্টোরেশন প্রজেক্ট সবচেয়ে তাৎপর্যপূর্ণ উদ্যোগ। এর প্রধান লক্ষ্য হবে ঢাকার নদী ও খালগুলোয় পানি প্রবাহ বাড়ানো। একই সঙ্গে ঢাকা রিভার্স মাস্টার প্ল্যান ও ঢাকা সুয়ারেজ মাস্টার প্ল্যান অনুসারে বাসাবাড়ির বর্জ্যজলও পরিশোধনের ব্যবস্থা থাকবে। ঢাকা স্যানিটেশন ইমপ্রুভমেন্ট প্রজেক্টের লক্ষ্য হবে ঢাকা ওয়াসার আওতাধীন এলাকায় পয় নিষ্কাশন ব্যবস্থার কার্যকারিতা বাড়ানো। এর পরের অগ্রাধিকার তালিকায় রয়েছে ঢাকা শহরের খালগুলো পুনরুদ্ধার ও উন্নয়ন, সেই সাথে ঢাকার আশেপাশের হারিয়ে যাওয়া ৫৭৪ কিলোমিটার বিস্তৃত নৌপথ চালু করা। এসব প্রকল্পের সফল বাস্তবায়ন ঢাকা এবং এর আশেপাশের এলাকার বাসিন্দাদের জীবনমান ও স্বাস্থ্যের উন্নতি করবে বলে আশা করা হচ্ছে। নদীকে পুনরুজ্জীবিত করার সফল দৃষ্টান্ত দেখিয়েছে ম্যানিলা। তার সুবাদে এককালে মৃত নদী বলে কুখ্যাত প্যাসিগ এখন প্রাণ ফিরে পেয়েছে। সরকারের সম্মিলিত প্রচেষ্টা এবং নাগরিকদের সচেতন মানসিকতা ঢাকার নদীগুলোতেও আবারও প্রাণ ফিরিয়ে আনতে পারে। শুধু ফিলিপাইনই নয়, আমাদের প্রতিবেশী দেশ ভারতের রাজধানীতেও জলাশয়ের সমস্যার সমাধান করা হয়েছে খুবই উদ্ভাবনী উপায়ে। ভারতের রাজধানী নয়াদিল্লি চারদিক থেকে ভূমি দ্বারা আবদ্ধ। পৃথিবীর অন্যতম এই মহানগর পানির জন্য পাশের রাজ্যগুলোর উপর নির্ভর করত, যা কাটিয়ে উঠতে তারা সিটি অব লেকস নামে একটি প্রকল্প গ্রহণ করে। এর আওতায় তারা প্রায় ৬০০ জলাশয়কে প্রাকৃতিক জলাশয়ে পরিণত করেছে, যেখানে বৃষ্টির পানি জমা করা যায়। আরেক সাফল্যের উদাহরণ রয়েছে চীনের জিয়াংজিং প্রদেশের আকসুতে। বেশ কিছু সিরিজ প্রকল্পের মাধ্যমে মরুপ্রবণ এই এলাকাকে প্রাণবন্ত জলাভূমি পার্কে রূপ দেওয়া হয়েছে। এতে আকসু নদীর একটি উৎসও সুরক্ষিত হয়েছে। থাইল্যান্ডের ব্যাংকক সহ ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের অনেক শহরেই নদী হচ্ছে যোগাযোগের প্রধান মাধ্যম। নদী ঘিরেই চাঙ্গা হয়েছে পর্যটন, গড়ে উঠেছে ভাসমান বাজার ব্যবস্থা। ঢাকার ক্ষেত্রেও বেশ কিছু সাফল্যের উদাহরণ দেওয়া যায়। ১৯৯০-এর দশকে নাগরিক সমাজের দাবির মুখে কর্তৃপক্ষ ধানমন্ডি, গুলশান ও বনানী লেক রক্ষার উদ্যোগ নেয় এবং এর চারপাশে নির্মাণ করে হাঁটার পথ। শহরের জলাভূমি রক্ষার আরেকটি গর্বিত উদাহরণ হাতিরঝিল প্রকল্প, যেটি এখন কিছু এলাকার বাসিন্দাদের বিনোদন কেন্দ্রের পাশাপাশি জলপথে চলাচলের বিকল্প সুযোগও করে দিচ্ছে। ২০১৯ সালে আদি বুড়িগঙ্গার নদীখাত পুনরুদ্ধারে বিআইডব্লিউটি এর অবৈধ স্থাপনা অপসারণের উদ্যোগও সাফল্যের মুখ দেখেছিল। কিন্তু পরবর্তীকালে এসব উদ্যোগ অব্যাহত না রাখায় নদী রক্ষার সেই সাফল্য আর ধরে রাখা যায়নি। শুধু নদী নয়, ঢাকায় একসময় ৫২টি খাল ছিল। নদী আর খাল মিলে ঢাকা ছিল এক অপরূপ নগরী। বর্তমানে নদীগুলো কোনো রকমে আধমরা হয়ে বেঁচে থাকলেও খালগুলো পরিণত হয়েছে নর্দমা আর ময়লার ভাগাড়ে। ঢাকা শহরে খালই যেন ময়লা ফেলার একমাত্র জায়গা। ঢাকার সড়ক সম্প্রসারণের নামে ইচ্ছেমতো বাঁধ দিয়ে খালের উপর সড়ক নির্মাণ করা হয়েছে। সে কারণেও বহু খাল বিলীন হয়ে গেছে। নদী আমাদের শরীরে নিরন্তর বয়ে যাওয়া রক্তপ্রবাহের মতো। আমরা বেঁচে থাকার জন্য যেমন আমাদের শরীরের রক্ত সংবহন তন্ত্রের উপর নির্ভরশীল, একইভাবে ভূপৃষ্ঠের উপর বিচরণ করা প্রতিটি প্রাণী এবং ভূপৃষ্ঠ নিজেই তার প্রাণপ্রবাহ জারি রাখার জন্য নদীর উপরই নির্ভর করে। নদীর প্রবাহের সাথে যুক্ত আমাদের প্রকৃতির প্রতিটি অমোঘ চক্র। দখল ও দূষণের কারণে গত ৪০ বছরে দেশের ১৭৫টি নদ নদী বিলুপ্ত হয়েছে। বাংলাদেশে আগে ২৪,০০০ কিলোমিটার নৌপথ ছিল,
বর্তমানে টিকে আছে মাত্র ৬,০০০ কিলোমিটার। শুষ্ক মৌসুমে এই পথ ৪,০০০ কিলোমিটারে এসে দাঁড়ায়। নদী বিলুপ্তির এই চিত্র আমাদের দেশের কৃষি, যোগাযোগ, পরিবেশ, জীববৈচিত্র্য এবং সর্বোপরি মানুষের জীবনযাত্রার জন্য ভয়াবহ হুমকি নিয়ে আসছে। বাংলাদেশের নদীগুলো অবৈধভাবে দখলের কারণে নাব্যতা সংকট দেখা দিচ্ছে। এর ফলে নদীর পানিপ্রবাহের গতিপথ পরিবর্তন হয়ে যাচ্ছে, নদ নদী সংকীর্ণ হয়ে পড়ছে এবং এক পর্যায়ে নদী সম্পূর্ণ মরে যাচ্ছে। ফলে বর্ষাকালে পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি অল্প বৃষ্টিতে ফসলি জমি ও ঘরবাড়ি তলিয়ে যায়। পরিবেশবাদীরা নদীকে বাঁচানোর জন্য জাতীয় নদী রক্ষা কমিশনকে আরও শক্তিশালী করা এবং নদীর বিরুদ্ধে করা অপকর্মগুলোর সুষ্ঠু তদন্ত ও বিচার করার জন্য বিশেষ নদী আদালত গঠন করার দাবি জানিয়ে আসছে। ঢাকা শহরের নদী ও খালগুলো রক্ষার তাগিদ ভীষণভাবে বোঝা যায় যখন দেখা যায় সামান্য বৃষ্টিতেই শহরের সড়কগুলো হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে যায়। বিশেষজ্ঞরা বলেন, অতীতে এই অঞ্চলে বন্যায় খুব বেশি ক্ষয়ক্ষতি হতো না। ব্রিটিশদের শাসনামলে ভুল নদী ব্যবস্থাপনার কারণে বাংলাদেশের নদ নদী কেন্দ্রিক দুর্ভোগ শুরু হয়। নদী বিশেষজ্ঞরা বলেন, এরপর থেকে নদী রক্ষার জন্য বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ নানা ধরনের অপরিকল্পিত অবকাঠামো নির্মাণের কারণে নদীর ভালোর চেয়ে ক্ষতিই বেশি হয়েছে। ঢাকার চারপাশের নদীগুলো মেরে ফেলার জন্য ঢাকা ওয়াসা এবং 2 সিটি কর্পোরেশনও কম বেশি দায়ী। 2019 সালে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নামের একটি সংগঠনের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের একটি রায়ে বাংলাদেশের সকল নদীকে জীবন্ত সত্তা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এই যুগান্তকারী রায়ের মাধ্যমে নদীর মৌলিক অধিকার স্বীকৃত হয়েছে। জীবন্ত সত্তা হিসেবে একজন মানুষ যেমন সাংবিধানিক অধিকার ভোগ করে থাকেন, আদালতের ঘোষণা অনুযায়ী দেশের নদ নদীগুলোও এখন থেকে তেমনই আইনগত অধিকার ভোগ করবে। নদীর প্রতিনিধি হয়ে যে কেউ আদালতে ক্ষয়ক্ষতির বিষয়টি জানালে নদী তার প্রতিকার পাবে। বিশ্বব্যাপী নদীর আইনগত সত্তা ধারণার সূচনা হয়েছিল কলম্বিয়ার একটি আদালতের রায় থেকে। নিউজিল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ বিশেষ নদীকে লিগ্যাল পারসন ঘোষণা করা হয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মধ্যপ্রদেশের রাজ্য আদালত থেকে নর্মদা নদীকেও লিভিং এন্টিটি ঘোষণা করা হয়েছে। যে নদীর পলি দিয়ে এই দেশ গঠিত, যে নদীর কারণে আমাদের দেশটা এত সুজলা সুফলা শস্য শ্যামলা, সেই নদীকে আমরা গলা টিপে হত্যা করে আমাদের নিজেদের ভবিষ্যৎকেই এক ভয়ঙ্কর পরিণতির দিকে নিয়ে যাচ্ছি। দূষণের ক্ষত বয়ে নিয়ে আমাদের নদীগুলো নীরবে কেঁদে যাচ্ছে। আরও বেশি ক্ষতি হয়ে যাওয়ার আগেই নদীর কান্না আমাদের থামাতে হবে। নদী কান্না শুনতে পাও না কেউ, দূষণের ক্ষতি কিভাবে বুঝবে তো? প্রকৃতি কাঁদে, আমরা চুপচাপ, এসো সবাই মিলে করি নতুন এক মাপ। তুমুল গতি ছিল, স্রোতের ছিল জোর, আজ দূষণে থেমে নদী হলো ক্লান্ত চোর। কারখানার বছর, শহরে ময়লা, নদীর বুকে জমা, কি হবে বলো তো? নদী কান্না শুনতে পাও না কেউ, দূষণের ক্ষতি কিভাবে বুঝবে তো? প্রকৃতি কাঁদে, আমরা চুপচাপ, এসো সবাই মিলে করি নতুন এক মাপ। গতি ছিল, স্রোতে ছিল জোর, আজ দূষণে থেমে নদী হলো ক্লান্ত চোর। কারখানার বছর, শহরের ময়লা, নদীর বুকে জমা, কি হবে বলো তো? নদী কান্না শুনতে পাও না কেউ, দূষণের ক্ষতি কিভাবে বুঝবে তো?